ওয়াই আসে। এদিকে চলে আসো, ইউনিভার্সাল ইন্ডিকেটর, এখান থেকে আমরা শুরু করি। আমাকে বলো ইনভলভ হবা, ইনভলভ হবা। বলছি ধরে নাও লিটমাস, ঠিক আছে? এবার লিটমাস তোমার যে ইন্ডিকেটরটা, তোমার অ্যাসিড দিলে কি কালার হয়ে যায় বলো? অ্যাসিড দিলে কি হয়ে যায়? রেড। আর বেস দিলে কি হয়ে যায়? ব্লু। ভালো কথা। এবার অ্যাসিডটা উইক অ্যাসিড হোক বা স্ট্রং অ্যাসিড হোক, ও রেড কালারই ক্রিয়েট করবে। বেসটা উইক বেস হোক বা স্ট্রং বেস হোক, ও ব্লু কালারই প্রডিউস করবে। তার মানে আমি লিটমাস ইন্ডিকেটর দিয়ে আমি অ্যাসিড বেস বলতে পারি, কিন্তু উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড, উইক বেস না স্ট্রং বেস ওটা বলতে পারি না। সেরকম তুমি ফিনোলফথেলিন নিয়ে নাও। ফিনোলফথেলিন নরমাল কালার কি জানো? নিউট্রাল কালার কি জানো ফিনোলফথেলিন? অরেঞ্জ। অরেঞ্জ। তো ওটাতে অ্যাসিড দিলে কি হয়? অ্যাসিড দিলে কি হয় দেখো না, দেখে বলো। আমরা একটা চার্ট লিখানো আছে, কপিতে লিখে দিও চার্ট। ফিনোলফথেলিন হচ্ছে তোমার অ্যাসিড দিলে কি হয়ে যায়? কালারলেস। খাতা দেখে বলবো, খাতা দেখে বলবো লেখা। তারপর তো আমার না, ফিনোলফথেলিন নিউট্রাল কালার কি? কালারলেস। অ্যাসিড দিলে কি হয়? রেড হয়। আর বেস দিলে কি হয়? কি? তো আহ, কালারলেস হচ্ছে নিউট্রাল কালার। দাঁড়াও। তো এবার ব্যাপারটা হচ্ছে যে লিটমাস বলো, তারপর হচ্ছে ফিনোলফথেলিন বলো, বা হচ্ছে আর একটা যেন কি আছে, মিথাইল অরেঞ্জ বলো, মিথাইল অরেঞ্জ বলো, এরা শুধুমাত্র বলতে পারে কি যে মানে অ্যাসিড না বেস, সেটা সেটা শুধু বলতে পারে। কিন্তু উইক অ্যাসিড না স্ট্রং অ্যাসিড না উইক বেস না স্ট্রং বেস ওটা বলতে পারে না। শুধুমাত্র এরা দুইটা কালারই ইম্পর্টেন্ট। সেই জন্য তো সেখানে চলে আসে কি বলতো, ইউনিভার্সাল ইন্ডিকেটর। ইউনিভার্সাল ইন্ডিকেটর মাত্র দুটো কালার প্রডিউস করে না, আনলাইক লিটমাস। লিটমাস যেরকম শুধু দুটো কালারই প্রডিউস করে, কি? রেড আর ব্লু। কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটর অনেকগুলো শেডের কালার প্রডিউস করে। আর ওইটা দিয়ে আমরা বলতে পারি স্ট্রং বেস না উইক বেস, স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, এরকম বলতে পারি। তো হোয়াট ইজ ইউনিভার্সাল ইন্ডিকেটর দেখো, প্রথমে হচ্ছে এটা ডেফিনেশনটা মার্ক করো, যে ইউনিভার্সাল ইন্ডিকেটর এখান থেকে ইজ এ মিক্সচার অফ মেনি ডিফারেন্ট ইন্ডিকেটরস হুইচ গিভস different colors and different pH value of entire pH scale। ঠিক আছে? তো pH কিসের উপরে ডিপেন্ড করে? এখান থেকে আবার ব্র্যাকেট করো, pH মানে পোটেন্স অফ হাইড্রোজেন। কারণ ওটা হাইড্রোজেন আয়ন। এই যে দেখো লেখা আছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কতটা বেশি কতটা কম, সেটার উপরে pH ডিপেন্ডেন্ট হয়। তো ইউনিভার্সাল ইন্ডিকেটর ওটা মাপতে পারে। যেমন এইখানে দেখে নাও, ইউনিভার্সাল ইন্ডিকেটরের কতগুলো তোমার শেড হয়। টোটাল 14টা শেড হয় দেখো, 0 থেকে 14 পর্যন্ত। হ্যাঁ, এগুলো কালার মুখস্থ করতে হবে। ডার্ক রেড মানে ইউনিভার্সাল ইন্ডিকেটরের কালারটা যদি ডার্ক রেড হয় তার মানে পিএইচ ভাববা 0, যদি রেড হয় তার মানে ভাববা পিএইচ 1, যদি আরেকটু বেশি রেড হয় তাহলে ভাববা পিএইচ 2, যদি অরেঞ্জ রেড হয় তার মানে পিএইচ 3। তাই কি না? তো মোটামুটি 0 থেকে 3 পর্যন্ত, 3 না 4 পর্যন্ত আমরা ধরে নিই কি স্ট্রং স্ট্রং অ্যাসিড, তাই কি না? আর মোটামুটি না 4 পর্যন্ত না, সরি, 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে স্ট্রং অ্যাসিড। আর এই 4 থেকে মোটামুটি 6 পর্যন্ত হচ্ছে তোমার উইক অ্যাসিড, তাই কি না? এর আগের দিন যে আমরা পিএইচ স্কেল করেছিলাম, উইক অ্যাসিড।
7 হলে গ্রিন, মানে 7 হলে তোমার নিউট্রাল। তারপরে 8 থেকে 10 পর্যন্ত হলে হচ্ছে তোমার উইক বেস, আর 11 থেকে 14 পর্যন্ত হলে কি বলবো, স্ট্রং বেস, হ্যাঁ কি না? তো দেখো প্রত্যেকটা পিএইচ এর জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। তো জিনিসটা কি, মনে করো তোমার এই ছোট্ট একটা কন্টেনারের মধ্যে তুমি ইউনিভার্সাল ইন্ডিকেটর নিলে, এবার ওর মধ্যে তুমি একটা কেমিক্যাল এরকম ভাবে ড্রপ করে দিয়ে দিলে, এরকম কেমিক্যাল একটা ড্রপ করে দিয়ে দিলে, ঠিক। এবার কালারটা মনে করো চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে এরকম হয়ে গেল, এটা কি কালার বলো? এটা কি কালার হয়ে গেল বলো? গ্রিন। তাহলে গ্রিন মানে ওর পিএইচ কত হবে? 7, তার মানে ওটা নিউট্রাল, এরকম বলে দিতে পারো। তো ইউনিভার্সাল ইন্ডিকেটর এর শেড গুলো দেখে নাও, এই যে এটা হচ্ছে শেড গুলো, একদম ডিপ রেড থেকে শুরু করে একদম ব্লু পর্যন্ত। যত রেড এর দিকে শেডটা হবে তত অ্যাসিডিক, যত ব্লু এর দিকে যাবে তত বেসিক। এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে পিএইচ কালার চার্ট, মানে ইউনিভার্সাল ইন্ডিকেটরের সাথে এই চার্টটা দিয়ে দেয়, তো তুমি মনে করো আহ এইরকম করে ইউনিভার্সাল ইন্ডিকেটর দিয়ে টেস্ট করলে, এবার চার্টটা কিছুই না, এরকম একটা পেপারের মতো হয়, এখানে কালার গুলো থাকে, তোমাকে এরকম করে নিয়ে গিয়ে শেড কোন কালারের সাথে, বুঝতে পারলা, কোন কালারের সাথে এই কালারটা ম্যাচ হচ্ছে ওটা দেখতে হবে ওইভাবে। না না, এটা করতে হয় না, এক্সামে কেন আসবে, এক্সামে তোমাকে কালার গুলো মুখস্থ রাখতে হবে। এই যে এই স্ট্রাইপ, এই স্ট্রিপ, এই কাগজটা দিয়ে দেয়, তো তুমি ইউনিভার্সাল ইন্ডিকেটর তো লিকুইড হয়, বুঝতে পারলা, ওর মধ্যে তুমি কেমিক্যালটা দিলা, যে কালারটা হলো ওই কালারটা তোমাকে ওই যে এই কাগজটার সাথে ম্যাচ করে দেখতে হবে কোন কালারের সাথে ম্যাচ হচ্ছে। হলো না? হ্যাঁ, এক্সামের জন্য তো ইউনিভার্সাল ইন্ডিকেটর হচ্ছে ওদের একটা খুব ফেভারিট টপিক, ইউনিভার্সাল ইন্ডিকেটর থেকে খুব কোশ্চেন দেয়। হ্যাঁ, এই কালার গুলো মুখস্থ করো, অবশ্যই কালার গুলো মুখস্থ করো, যে কোন কালার মানে পিএইচ কতটা, ওটা একটু মুখস্থ করো, কারণ তোমাদের কোশ্চেন তো হবে ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, তো ওই ব্ল্যাক এন্ড হোয়াইট কোশ্চেনে কিন্তু এইটা থাকবে না, এটা যদি থাকেও তাহলেও এটা গ্রে কালারের থাকবে, ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের থাকবে, তোমাকে কালার মুখস্থ করে দিতে হবে, বুঝতে পারলা? ইউনিভার্সাল ইন্ডিকেটর বুঝতে পেরেছো তো? এটা এমন একটা ইন্ডিকেটর যেটা শুধু অ্যাসিডিক না বেসিক সেটাই শুধু মানে মানে বলে দেয় না, স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড, স্ট্রং বেস না উইক বেস ওটাও বলে। লিটমাসে কটা কালার হয়? মাত্র দুইটা কালার হয়, হ্যাঁ কি না? তো ওটা দিয়ে আমি শুধু বলতে পারি অ্যাসিড না বেস, কিন্তু ইউনিভার্সাল ইন্ডিকেটরে দেখো অনেকগুলো কালার হয়, সেই জন্য আমরা ওটার ইন্টেন্সিটি দেখে বলতে পারি স্ট্রং বেস না উইক বেস সব বলে দিচ্ছি। জিরো, এ তুমি ওয়ানটাই জিরো ধরে নাও, মানে এই একই কালার হয়, দেখো না তোমার 0, 1, 2 এগুলো প্রায় রেড, মানে ডার্ক রেড, রেডের একটু ইন্টেন্সিটিটা কম বেশি, এটাই আছে। তো এটা হচ্ছে ইউনিভার্সাল ইন্ডিকেটর, যেটা হাইড্রোজেনের কনসেন্ট্রেশনও বলে দিতে পারে, মানে স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড সব বলে দিতে পারে, যত বেশি হাইড্রোজেন আয়ন তত বেশি অ্যাসিডিক। এর আগের দিনই আমরা পড়েছি কিভাবে ইউনিভার্সাল ইন্ডিকেটর ইউজ করতে হয়, এই যে এখান থেকে এতটা, এটা জাস্ট রিডিং করে রেখো ইউনিভার্সাল ইন্ডিকেটর কিভাবে ইউজ করতে হয়। এই যে দেখো এখানে ইউনিভার্সাল ইন্ডিকেটর, আমি তো লিকুইড দিয়ে বোঝালাম, এখানে ইউনিভার্সাল ইন্ডিকেটর কাগজ দিয়ে করেছি। তো তোমাকে এই যে এখানে যে কালারটা হয়েছে, এই যে এই কালারটা হয়েছে, এই কালারটাকে তোমাকে ওই যে চার্টের পেপার, মানে যে পেপারটার সাথে ম্যাচ করে দেখতে হবে কোন কালারটার সাথে মিলছে। তো এবার দেখো আহ এখানে স্যাম্পল প্রবলেম গুলো একটু দেখবে, যে you have two solution A and B, the pH of A solution A is 6 আর B এর pH হচ্ছে 8। তো এটা রিলেটেড দুটা কোশ্চেন আছে। which solution has more hydrogen ion, যার pH যত কম তত বেশি হাইড্রোজেন আয়ন, হ্যাঁ কি না? তাহলে A হবে, A এর হচ্ছে বেশি হাইড্রোজেন আয়ন, বুঝতে না পারলে বলবা কিন্তু। ওইখানে দেখে কি হবে, এইখানে দেখো একই জিনিস তো দেখাচ্ছি, ওখানে দেখে কি বুঝতে পারছো? পরীক্ষা তো দেওয়া একেবারে ফালতু, হাসি। which of the solution is acidic and which one is basic? 7 এর থেকে, 7 তো নিউট্রাল, 7 এর থেকে কম হলে অ্যাসিড, হ্যাঁ কি না? 7 এর থেকে বেশি হলে
বেসিক। তাহলে 6 হচ্ছে তোমার অ্যাসিডিক, মানে এ হচ্ছে অ্যাসিডিক, হ্যাঁ কি না? আর বি যার তোমার 8 আছে মানে 7 এর থেকে বেশি, তাহলে ওটা হয়ে যাবে বেসিক, বি হয়ে যাবে বেসিক। Sample problem 2. A 5 solution A, B, C, D, E when tested with universal indicator showed pH 4, 1, 11, 7, 9 respectively. এবার এগুলো রিলেটেড কোশ্চেন, মানে A 4, B 1, C 11. A নাম্বার কোশ্চেন বি, which solution is neutral? তাহলে 7 কার, A B C D, তাই না? তাহলে D হয়ে গেল নিউট্রাল। স্ট্রংলি অ্যালকালাইন মানে স্ট্রং বেস, অ্যালকালাইন মানেই তো বেস, সব থেকে বেশি বেস হচ্ছে 11 আছে, তাহলে এ বি সি, সি হয়ে গেল স্ট্রং অ্যালকালাইন, হ্যাঁ কি না? স্ট্রং অ্যাসিড সব থেকে কম কোনটা? 1, তাহলে এ বি, ডি হয়ে গেল তোমার স্ট্রং অ্যাসিড। উইক অ্যাসিড, এখানে উইক অ্যাসিড হচ্ছে তোমার 4 নিয়ে নি, এ নাম্বার হয়ে গেল উইক অ্যাসিড। আর উইক অ্যালকালাইন 9 হয়ে গেল তোমার, মানে এ বি সি ডি ই হয়ে গেল হচ্ছে তোমার উইক অ্যালকালাইন। এরকম করে তোমাকে এগুলো সোজা কোশ্চেন একদম। এবার চলে আসলো হচ্ছে ইম্পর্টেন্স অফ পিএইচ ইন এভরিডে লাইফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্র্যাকটিক্যাল কোশ্চেন, মানে প্র্যাকটিক্যাল লাইফ কোশ্চেন, এগুলো আমাদের এভরিডে লাইফের সাথে রিলেটেড। ধরো নাও, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। যেমন এই গোটা প্যারাটা খুব ভালো করে পড়বে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই 1 নাম্বারটা গোটাটাই পড়বে, এটা গোটাটাই পড়তে হবে। আমাদের যখন ইনডাইজেশন হয়, ধরে নাও কোথাও মনে করো ইনভিটেশনে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে একটু বেশি খেয়ে ফেলেছি, তখন অ্যাসিড হয়ে যায়, হ্যাঁ কি না? আমাদের স্টমাক থেকে কোন অ্যাসিড সিক্রিট হয়? এইচসিএল। তো যদি এইচসিএল বেশি সিক্রিট হয় তখন আমাদের গলা জ্বলে। তো ওটা, এই অ্যাসিডকে নিউট্রাল করার জন্য আমাদেরকে তাহলে রেমেডি হিসেবে কি খেতে হবে, কি খাওয়া উচিত? বেস খাওয়া উচিত। অ্যাসিডকে নিউট্রাল কে করবে? বেস। তো এইখানে দেখো একটা বেসের, দুটো বেসের এক্সাম্পল দিয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা ওষুধটার নাম হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া, আর একটা দিয়েছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটার নাম হচ্ছে বেকিং সোডা। এই দুটো হচ্ছে বেস। তো এইটাই লেখা আছে যে the excess acid in the stomach causes indigestion which produces pain and irritation. তাহলে in order to cure indigestion and get rid of pain we can take base called antacid। এইটা মনে রেখো, অ্যাসিডের অপোজিট অ্যান্টাসিড, অ্যান্টি অ্যাসিড অ্যান্টাসিড। তো ধরে নাও এই যে এখানে কেমিক্যাল ইকুয়েশন গুলো আমি লিখে দিয়েছি, দেখো তোমার তোমার স্টমাকে কোন অ্যাসিড সিক্রিট হয়? HCl। তো বেস হিসাবে তুমি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড খেলে, তাহলে অ্যাসিড প্লাস বেস কি তৈরি হয় বলো? অ্যাসিড প্লাস বেস কি তৈরি হয়? সল্ট এন্ড ওয়াটার। তাহলে কোন সল্ট কোন ওয়াটার করে নিউট্রাল হয়ে যাচ্ছে ওটা দেখবে। আর তুমি যদি বেকিং সোডা খাও, এই যে এটা হচ্ছে বেকিং সোডা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, বেকিং সোডা। এবার সোডিয়াম কি একটা মেটাল, হ্যাঁ কি না? সোডিয়াম একটা মেটাল, আর HCO3 মানে কি? হাইড্রোজেন। বলো বলো, HCO3 মানে কি? হাইড্রোজেন। বলতে হবে তো, কার্বনেট। তাহলে অ্যাসিড যখন মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে রিঅ্যাক্ট করে তখন কোন গ্যাস প্রডিউস হয় মনে করছে? কার্বন ডাই অক্সাইড। একটা অ্যাসিডিক সল্ট তৈরি হবে, সরি একটা মেটালিক সল্ট তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। এগুলো তো আমরা প্রচুর করেছি কেমিক্যাল রিঅ্যাকশন গুলো, না? খাতার মধ্যে এগুলো লিখে নাও সাইডে, এই যে এই ইনডাইজেশনের পাশে লিখে নাও এটা, এই দুটো। ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি করো। তো যখনই কেমিক্যাল রিঅ্যাকশন আসবে তা শুরু থেকে লেখা শুরু করে দিবা, বলতে হবে তারপরে লিখছো। মেটাল কার্বনেট বা মেটাল হাইড্রোজেন কার্বনেটের সাথে, হ্যাঁ, অ্যাসিডের রিঅ্যাকশনে কোন গ্যাস প্রডিউস হয় এগুলো তো আমরা অ্যাসিডের পার্টটাতেই পড়েছি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, যেটা লাইম ওয়াটারকে কি করে দেয় বলো? মিল কি করে দেয়?
ঠিক আছে, হয়েছে লেখা? তুমি ওটা দেখে লিখে নাও। আচ্ছা, নেক্সট আমাদের পিএইচ এর আর কি কি সিগনিফিকেন্স আমাদের এভরিডে লাইফে। এই যে দেখো টুথ ডিকে, খুব ইম্পর্টেন্ট এটা, টুথ ডিকে। এই যে দেখো আমার আমার কথাটা শোনো, এটা তোমাদের ডাইজেশন পার্টেও ছিল, সরি কি জানো, নিউট্রিশন পার্টে লাস্টের দিকে, হ্যাঁ কি না, যে আমাদের টুথের সবার উপরের লেয়ারটার নাম হচ্ছে এনামেল। সবার উপরের লেয়ারটার নাম হচ্ছে এনামেল, যেটা কি দিয়ে তৈরি বলতো, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। ঠিক আছে, মন দিয়ে শোনো। এবার যখন আমরা খাবার খেয়ে যদি ঠিক করে দাঁত না মাজি, তাহলে আমাদের দাঁতের উপরে একটা ফুডের একটা লেয়ার পড়ে যায়, ফুডের একটা লেয়ার পড়ে যায়। আর এই সেখানে ব্যাকটেরিয়া অ্যাটাক করে, এই জায়গাটায় ব্যাকটেরিয়া গ্রো করে। এই ফুড আর ব্যাকটেরিয়ার যে লেয়ার, একে কি বলা হয়, ডেন্টাল, না না, ডেন্টাল প্লেক, মনে পড়লো, এটাকে ডেন্টাল প্লেক বলে, এই ফুড আর ব্যাকটেরিয়ার মিক্সচারকে। তো ব্যাকটেরিয়া এই ফুডকে কনজিউম করার জন্য, কি বললাম, ব্যাকটেরিয়া এই ফুডকে কনজিউম করার জন্য অ্যাসিড সিক্রিট করে। ব্যাকটেরিয়া কি সিক্রিট করে বললাম, অ্যাসিড সিক্রিট করে। তাহলে তোমার দাঁতের যে এনামেলটা, মানে ক্যালসিয়াম কার্বনেটের সাথে অ্যাসিডের রিয়াকশন হবে, হ্যাঁ কি না, অ্যাসিডের রিয়াকশন হয়ে দাঁতটা ধীরে ধীরে, এনামেলটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকবে, এটাকেই টুথ ডিকে বলো। হুম, খুব ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু এগুলো এভরিডে লাইফের সাথে আমাদের ইম্পর্টেন্ট। তো এটার উপায় কি, আমাদেরকে ডেলি ব্রাশ করতে হবে, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে হবে, টুথপেস্ট, টুথপেস্ট। এবার কেন বলো তো, টুথপেস্টের মধ্যে একটু কি দেওয়া থাকবে বলো, অ্যাসিডকে নিউট্রাল করার জন্য টুথপেস্টের মধ্যে কি দেওয়া উচিত, বেস দেওয়া উচিত। তাহলে বেসটা এই ব্যাকটেরিয়ার অ্যাসিডকে নিউট্রাল করে দেবে, আর আমাদের দাঁতটা মুছে যাবে। এই কোশ্চেনটা খুব আসে, হোয়াই টুথপেস্ট হ্যাভ বেস ইন ইট, এই কোশ্চেনটা আসে। Because the acid in our food over the teeth produces acid. The bacteria produces acid. So to neutralize the acid and to protect our teeth, toothpaste should have base in it. তো এইখান থেকে এতটা মার্ক করো। প্রথমে এটা হচ্ছে টুথ ডিকেটা এখানে দেওয়া আছে। স্যার, পিএইচ, দাঁতের পিএইচ কতটা নেমে গেলে দাঁত ক্ষয় হতে শুরু করে? দেখো, টুথ ডিকে স্টার্টস when the pH of acid formed in mouth falls below 5.5। 5.5 এর থেকে কম হলেই আমাদের দাঁত ক্ষয় হতে শুরু করে। দিস ইজ বিকজ 5.5 এর নিচে অ্যাসিড মানে কি, কিরকম অ্যাসিড, স্ট্রং অ্যাসিড, সেই জন্য দাঁত ক্ষয় হয়ে যায়। আর এই যে এই কোশ্চেনটা যেটা পরে শিখালাম, যে মেনি টুথপেস্ট কন্টেইন বেস টু নিউট্রালাইজ দ্য মাউথ অ্যাসিড, ঠিক আছে, এটা কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এইটা টুথপেস্টের মধ্যে কেন বেস থাকে, টু নিউট্রালাইজ দ্য মাউথ অ্যাসিড। খুব ভালো করে পড়বে এই জায়গাটা, এগুলো ডেইলি লাইফের সাথে রিলেটেড, তো এই কোশ্চেন গুলো এখন দিতে, এইগুলো কোশ্চেন খুব দেয়। আচ্ছা, তারপরে চলে আসো, প্ল্যান্টস এন্ড অ্যানিমালস আর সেনসিটিভ টু পিএইচ চেঞ্জ। ভালো করে শুনবা, সয়েলের মধ্যে, সয়েলের পিএইচ আর প্ল্যান্টের গ্রোথের সাথে কি রিলেশন। সয়েল যদি বেশি অ্যাসিডিক হয়ে যায়, তাহলেও প্ল্যান্ট ঠিক করে গ্রো করতে পারবে না, বেশি অ্যাসিডিক সয়েলে। আর সয়েল যদি বেসিক হয়ে যায়, খুব অ্যালকালাইন হয়ে যায়, তাহলেও তোমার প্ল্যান্ট ভালো করে গ্রো করতে পারবে না। সেই জন্য সয়েলকে সবসময় নিউট্রাল রাখতে হয়, কিন্তু সেটা সবসময় পসিবল না। এই যে দেখো এখানে লেখা আছে, এই লাইনটা আন্ডারলাইন করবে, মোস্ট অফ দ্য প্ল্যান্টস গ্রো বেস্ট when the pH of soil is close to 7। ঠিক আছে, কিন্তু স্যার সয়েলের পিএইচ কেন চেঞ্জ হয়ে যায়? এই যে তোমার অ্যাসিড রেন হতে পারে, নাকি না, অ্যাসিড রেন হলো, সয়েলটা অ্যাসিডিক হয়ে গেল। বা হচ্ছে তোমার আশেপাশে কোনো কারখানা আছে, ওই কারখানা থেকে কেমিক্যাল গুলো সিক্রিট হলো, ওই কেমিক্যাল গুলো এসে সয়েলটাকে বেসিক করে দিল, এরকমও হতে পারে। তো এগুলো সব ন্যাচারাল বা হিউম্যান কজের জন্য সয়েল অ্যাসিডিক বা বেসিক হয়ে যায়। তো স্যার ওটাকে নিউট্রাল করার জন্য কি করব, কেমিক্যালস ক্যান বি অ্যাডেড টু সয়েল টু অ্যাডজাস্ট পিএইচ এন্ড মেক ইট সুইটেবল ফর গ্রোয়িং প্ল্যান্টস সাচ অ্যাজ ক্রপস। তাহলে আমাকে একটা জিনিস বলো,
যে সয়েল যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে কি দেওয়া উচিত, সয়েল যদি অ্যাসিডিক হয়ে যায় তাহলে কি দেওয়া উচিত বলো, বেস, বেস দেওয়া উচিত। এই যে বেস, এক্সাম্পল স্যার কুইকলাইম দিতে পারি, ক্যালসিয়াম অক্সাইড, এটা বেস। আবার স্লেট লাইম দিতে পারি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও বেস। আবার চক দিতে পারি, ক্যালসিয়াম কার্বনেট, এটাও বেস। আর এগুলো অতটাও বেশি বেস না, মানে অতটাও স্ট্রং না যে সয়েলটাকে একেবারে বেসিক করে দিবে, এটা জাস্ট অ্যাসিডটাকে নিউট্রাল করে দেবে। এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করো। আবার এবার একটা জিনিস বলো যে স্যার সয়েল যদি বেসিক হয়ে যায় তাহলে কি কি দেওয়া উচিত, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢালতে থাকি, না, অ্যাসিড ওরকম দেওয়া যাবে না। আমাদেরকে অনেক ফ্রুটস এর মধ্যে অ্যাসিড থাকে, নাকি না? এক্সাম্পল দাও তো। লেবু, লেবু, লেবু দেওয়া যেতে পারে, আম দেওয়া যেতে পারে, ভেজিটেবল দেওয়া যেতে পারে, ভেজিটেবলস এর মধ্যে একটু অ্যাসিড থাকে। কিন্তু HCl ওগুলো দেওয়া যাবে না, ওগুলো তো স্ট্রং অ্যাসিড, ওগুলো তো আবার মাটিটাকে বেশি অ্যাসিডিক করে দেবে। তো উইক অ্যাসিড দিতে হবে। তো কি দেওয়া যেতে পারে, এই যে দেখো, ডিকেইং অর্গানিক ম্যাটার, ম্যানিওর, কম্পোস্ট, যার মানে ওগুলোর মধ্যে ফ্রুট বা ভেজিটেবলের অ্যাসিড থাকবে, যেটা মাটিটাকে আবার নিউট্রাল করে দেবে। এখান থেকে এত অবধি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো অ্যানিমালের ক্ষেত্রে পিএইচটা কতটা ইম্পর্টেন্ট, পিএইচ চেঞ্জ এন্ড সার্ভাইভাল অফ অ্যানিমালস। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমাদের বডি 7 থেকে 7.8 এই পিএইচ রেঞ্জের মধ্যে সব থেকে ভালো কাজ করে। আমাদের বডির যত কেমিক্যাল আছে, যে আওয়ার বডি ওয়ার্কস ওয়েল উইদিন এ ন্যারো পিএইচ রেঞ্জ অফ 7 to 7.8। আমাদের যে বডির সেলগুলো আছে, ওই সেলগুলো বেশি অ্যাসিডিক হয়ে গেলেও কাজ করতে পারে না, বেশি বেসিক হয়ে গেলেও কাজ করতে পারে না। আমাদের সেই জন্য এই পিএইচটা মেনটেন করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে যে অ্যাসিড রেইন যদি হয়ে যায় তাহলে তো স্যার অ্যানিমাল গুলো যেগুলো রিভারের মধ্যে থাকে, ওই রিভারের ওয়াটারটা তো অ্যাসিডিক হয়ে যাবে, তাহলে তো খুব মুশকিল, ওরা তো মরে যাবে। দেখো এখানে লেখা আছে when the pH of rain water is 5.6 বা তার নিচে হলেই ওটাকে অ্যাসিড রেইন বলে। আর too much acid rain can lower pH of lake water or river water। আর যেটার জন্য কি হতে পারে, এই যে দেখো, সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক অ্যানিমাল বিকাম ডিফিকাল্ট। কারণ আমাদের বা অ্যানিমালের বডি কোন রেঞ্জে কাজ করে, 7 থেকে 7.8, কিন্তু এখানে কত হয়ে গেছে, 5.6। তাহলে ওটাকে ঠিক করতে হবে। তাহলে স্যার কিভাবে ঠিক করা যেতে পারে, অ্যাসিড হয়ে গেলে কি দিব, অবশ্যই বেস, যেমন দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট দিতে পারি, ক্যালসিয়াম কার্বনেট দিতে পারি নদীতে বা পুকুরে, তাহলে জলটা ঠিক হয়ে যাবে। এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারি। হুম। আচ্ছা, এবার চলে আসি, ধরে এই জিনিসটা একটা লিখে রাখো তো, মিথানোইক অ্যাসিড মানে হচ্ছে এটার আরেকটা নাম ফর্মিক অ্যাসিড। এই কথাটা লিখে রাখো, মিথানোইক অ্যাসিড এর আরেকটা নাম ফর্মিক অ্যাসিড। তারপরে আরো অনেক কিছু লিখতে হবে, এখানে লেখো হানি বি, হানি বি স্টিং, ব্ল্যাক দিয়ে লিখি, হানি বি স্টিং ড্যাশ দিয়ে লেখো ফর্মিক অ্যাসিড, এটার ফর্মুলা লেখো HCOOH। ঠিক আছে, তারপরে লেখো হচ্ছে ওয়াস, WASP, ওয়াস স্টিং ড্যাশ দিয়ে লেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটার নিচে ব্র্যাকেটে লেখো অ্যালকালাইন, অ্যালকালাইন পাশে ড্যাশ দিয়ে এটার ফর্মুলা লেখো MgOH2। ওয়াস্প মানে হচ্ছে কি বলবো, মানে ওয়াস্পের ছবি দেখাতে হবে, ওটা অনেকটা মানে হানিবি এর মতো দেখতে, কিন্তু ওটা হানিবি না, ওটা ওয়াস্প, অ্যান্টম্যান এন্ড ওয়াস্প মার্বেল।
ফর্মিক, এটা কিন্তু ও না, এটা একটু ঠিক করে নাও, এটা এফ ও, এটা সি হবে, ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এই যে ওয়াস্প এরকম দেখতে, মানে এই যে ওয়াস্প এরকম দেখতে। হ্যাঁ ওরকম। হানিবিও অনেকটা এরকম দেখতে, কিন্তু হানিবি আর ওয়াস্প আলাদা, কিন্তু দুটো আলাদা স্পিসিস। হুম। তো এবার চলে আসি যে স্যার আমি এগুলো এগুলো কেন লিখলাম, যে মিথানোইক অ্যাসিড মানে এই কথাগুলোর মানে হচ্ছে স্টিং মানে কি, ওদের যে পিছন দিকে যে হুলটা থাকে, হানি দিয়ে যেটা দিয়ে আমাদেরকে স্টিং করে, হ্যাঁ, ওর মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, সেই জন্য আমাদের জ্বালা করে। আর ওয়াস্প, ওয়াস্প তো যদি আমাদেরকে স্টিং করে, ওরও স্টিং এর মধ্যে কি থাকে, ওদের মধ্যে অ্যাসিড না, ওদের মধ্যে অ্যালকালাইন মানে বেস থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, সেই জন্য আমাদের জ্বালা করে। তো এগুলো দেখে নিই যে কার স্টিং এর মধ্যে কি থাকে। এই যে দেখো, হানি বি, এখান থেকে হানি বি এর মধ্যে থাকবে হচ্ছে মিথানোইক অ্যাসিড। হানি বি স্টিং এর মধ্যে থাকে মিথানোইক অ্যাসিড, এখানে অ্যাসিড লেখা আছে কিন্তু অ্যাসিডটার নাম লেখা নেই, হ্যাঁ, মিথানোইক অ্যাসিড। যেই জন্য আমাদের কি, হানি বি যখন স্টিং করে আমাদের ওই জায়গাটা জ্বলে বা প্রচন্ড ব্যথা করে, কারণ ওর মধ্যে অ্যাসিড থাকে। তাহলে স্যার হানিবি যদি কামড়ায়, ও দিল অ্যাসিড, তাহলে ওটাকে নিউট্রাল করার জন্য কি দিব, বেস দিয়ে দিব। তাহলে বেকিং সোডা দিতে পারি, এই যে দেখো বেকিং সোডা হচ্ছে একটা বেস, ওই রেমেডি হিসাবে বেকিং সোডা ওই জায়গাটায় একটু আহ দিয়ে দিলাম। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দিলাম। আচ্ছা, ওয়াস্পের মধ্যে এখনই কি বললাম বলো তো, উপরে কি লিখলাম, ওয়াস্পের মধ্যে কি থাকে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটা কি একটা নিচে কি লিখলাম, ওটা অ্যালকালাইন। তাহলে ওটাকে নিউট্রাল করার জন্য কি দিব, অ্যাসিড। তো এরকম কোন অ্যাসিড দেওয়া যেতে পারে, যেমন মনে করো একটা মাইল্ড অ্যাসিড, আমরা তো আর এইচসিএল ঢেলে দিতে পারি না, আমাদেরকে একটা উইক অ্যাসিড দিতে হবে, যেমন ভিনিগার, ভিনিগার দিয়ে দিতে পারি, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড। তাহলে ওই ওয়াস্পের ওয়াস্পের অ্যালকালাইন স্টিংটা নিউট্রাল হয়ে যাবে। অন্যদিকে আবার অ্যান্টের স্টিং, পিঁপড়া কামড়ালেও জ্বলে, কেন, কারণ ওর মধ্যেও থাকে মিথানোইক অ্যাসিড, তাহলে এটাকে নিউট্রাল করার জন্য আবার কি দিতে পারি বলো, বেস। ধরো এই যে ভিনিগার না, বেকিং সোডা, ভিনিগার তো অ্যাসিড, বেকিং সোডা দিতে হবে, বেকিং সোডা হচ্ছে বেস। এইটা একটা হয়ে গেল। নেক্সট আরো একটা এক্সাম্পল আছে, এই যে এখানে গাছের ছবিটা দেখতে পাচ্ছো, এই গাছের ছবিটাকে বলা হয় বিচুটি পাতা, বাংলায় বলে বিচুটি পাতা, হ্যাঁ, কিন্তু আহ ইংলিশে বলে হচ্ছে, নিটল লিফ, নিটল প্ল্যান্ট লিভস। তো কি হয়, বিচুটি পাতা হাতে লাগলে হাতটা প্রচন্ড চুলকায়, এরকম চাকা চাকা ফুলে যায়, হ্যাঁ, কারণ ওর মধ্যেও কিন্তু মিথানোইক অ্যাসিড থাকে, মিথানোইক অ্যাসিড। এই যে মনে করো তুমি এখানে এই যে কাটার মতো দেখতে পাচ্ছো, এই কাটার নিচে এরকম একটা গ্ল্যান্ড থাকে, ওর মধ্যে অ্যাসিডটা থাকে। তো যখনই এগুলো আমাদের গায়ে টাচ করে, তখনই এই গ্ল্যান্ডের থেকে অ্যাসিড সিক্রিট হয়ে আমাদের স্কিনের ভিতরে ঢুকে যায়, আর তখনই খুব চুলকায়। তো দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, এই যে নিটল, নিটল ইজ এ ওয়াইল্ড হারভেসিয়াস, এখান থেকে ব্র্যাকেট করবে, এই যে এখান থেকে নিটল ইজ এ ওয়াইল্ড, হুম, অ্যাসিড লাগলে এগুলো মাইল্ড অ্যাসিড, স্ট্রং অ্যাসিড না, তাহলে তো পুড়ে যেত, সেই জন্য এটার এফেক্টটা কম, চুলকায়। হ্যাঁ, নিটল ইজ এ ওয়াইল্ড হারভেসিয়াস প্ল্যান্ট, হারভেসিয়াস প্ল্যান্ট মানে জংলি গাছ, ফাউন্ড ইন জঙ্গলস। নিটল লিভস হ্যাভ স্টিঙ্গিং হেয়ার, ওই যে এই হেয়ার গুলো যে দেখালাম। When a person happens to touch the leaves of a nettle plant accidentally, the stinging hair of nettle leaves inject methanoic acid into the skin of the person, causing burning pain. আর সে তাহলে এটাকে নিউট্রাল করার জন্য কি দিব, মিথানোইক অ্যাসিড, অ্যাসিডকে নিউট্রাল করার জন্য কি দিব বলো, বেশ। এই যে দেখো বেকিং সোডা দেওয়া আছে, বেকিং সোডা দিতে পারি। ইভেন তোমার আরো একটা কি, ভগবান এমন করেছে যে যেখানে নিটেল, নিটেল লিফ মানে প্ল্যান্ট পাওয়া যায়, কথাটা শোনো, যেখানে নিটেল লিফ প্ল্যান্ট পাওয়া যায়, ওর পাশেই জন্মায় আরেকটা গাছ, যেটার নাম হচ্ছে ডগ প্ল্যান্ট। তো নিটেল লিফের মধ্যে আছে অ্যাসিড, আর ডগ প্ল্যান্টের মধ্যে থাকে বেস। তো ওটা চিনতে হবে।
দেখা হলো তুমি, আমরা কোথাও হাইকিং এ বা কোথাও ঘুরতে গেছি, ওখানে নিউট্রাল লিভ গায়ে লেগে গেল, চুলকাচ্ছে, আশেপাশেই ওই ডগ প্ল্যান্ট, ওখানে বেকিং সোডা কোথায় পাবো, আমি বেকিং সোডা নিয়ে যাই, তাহলে ডগ প্ল্যান্ট খুঁজতে হবে। ডগ প্ল্যান্টের মধ্যে এই যে দেখো লেখা আছে কন্টেইন সাম বেসিক কেমিক্যাল ইন দেম হুইচ নিউট্রালাইজেস দ্য অ্যাসিডিক স্টিং অফ দ্য নিটল লিভ। ডগ প্ল্যান্ট দেখতে এই যে এরকম হয়। হ্যাঁ, এই যে এরকম তোমার অ্যাকচুয়ালটা দেখাই, এই যে এরকম দেখতে হয়, এইগুলো দেখি কিন্তু এরকম কিন্তু আমরা দেখেছি, এই গাছগুলো, হ্যাঁ কি না, এই গাছগুলো এগুলো হচ্ছে ডগ প্ল্যান্ট। যে এখানে নিটেল লিফ জন্মাবে তার পাশেই এই গাছগুলো জন্মাবে বা আশেপাশেই থাকবে ঠিকই। এইটা হচ্ছে একটা রেমেডি, এর মধ্যে বেস থাকে। বুঝতে পারছো তো তোমরা? কোনো কঠিন নেই কিন্তু। তাহলে চলো আমরা কিছু একটু ইয়েগুলো করি, একটু কোয়েশ্চেন অ্যান্সার করি। এটা তো বেস রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার গুলো একটু করে করে নিই। Name the gas evolved when zinc granules are treated or heated with hydrochloric acid. তো জিঙ্ক কি একটা মেটাল, হ্যাঁ কি না? তাহলে মেটালের সাথে অ্যাসিড রিঅ্যাক্ট করলে কি হয়, কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস। সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, মেটালের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড কি বেস, তাহলে মেটাল উইথ বেস ওখানেও কোন গ্যাস প্রডিউস হয় জানো? হাইড্রোজেন গ্যাসই প্রডিউস হয়, দুটাই হাইড্রোজেন গ্যাস। হোয়াট ইজ দ্য কমন নেম অফ ওয়াটার সলিউবল বেস, যেই বেস গুলো ওয়াটারে ঘুলে যায় তাদেরকে কি বলে বলতো? এ দিয়ে শুরু, অ্যালকালাই। ঠিক আছে। হোয়াট ইজ দ্য কমন ইন অল ওয়াটার সলিউবল বেসেস অর অ্যালকালাই, সব ওয়াটার সলিউবল বেস অর অ্যালকালাই এর মধ্যে কমন কি বলো? হুম, দে আর দে আর বেসিক, দে আর বেসিক ইন নেচার এন্ড প্রডিউস কি, কোন আয়ন? হ্যাঁ, হাইড্রোজেন তো অ্যাসিড তৈরি করে, হাইড্রক্সাইড আয়ন, OH মাইনাস আয়নস, এটাই কমন। Why does the tooth decay start when pH of mouth is lower than 5.5? এই তো এখনই করলাম, because 5.5 means কোন অ্যাসিড? হ্যাঁ, স্ট্রং অ্যাসিড, এগুলো অ্যান্সার বলতে হবে, একটু বুদ্ধি খাটিয়ে বলতে হয় এগুলো। What is the pH of neutral solution? Neutral solution এর pH কত হয়? 7. Which is more acidic? 2 না 6 বলো তো? 2, 2 হচ্ছে মোর অ্যাসিডিক, যত কম pH তত বেশি অ্যাসিডিক। Which is more basic? 8 নাকি 11? যত বেশি pH তত বেশি বেসিক, তাহলে এখানে 11 হচ্ছে আমাদের অ্যান্সার। নেম দ্য সায়েন্টিস্ট হু ডেভেলপ দ্য pH স্কেল, কি যেন ছিল নামটা, বের করো তো। pH স্কেল যে ডিসকভার করেছিল, সোরেনসন মনে হয়, সোরেনসন না, হ্যাঁ, সোরেনসন, SORENSON, সোরেনসন। Name the indicator which can give us an idea how strong or weak acid or base is, বলো। ইউনিভার্সাল ইন্ডিকেটর, ভেরি গুড, ইউনিভার্সাল ইন্ডিকেটর, এই তো। ইনভলভ হবা, পারো না পারো, ভুল হোক ঠিক হোক, ইনভলভ হবা, দেখবা ভালো লাগবে। দ্য পিএইচ অফ সয়েল এ ইজ 7.5, শোনো, বলেছে এ একটা সয়েল আছে যার পিএইচ 7.5, আর আরেকটা সয়েল আছে বি যার পিএইচ হচ্ছে 4.5। হুইচ অফ দ্য টু সয়েল এ অর বি শুড বি ট্রিটেড উইথ পাউডার চক টু অ্যাডজাস্ট দ্য পিএইচ এন্ড ওয়াই? হ্যাঁ, চক মানে কি, চক হচ্ছে বেস, হ্যাঁ কি না? তাহলে বেস কখন দিব, যদি সয়েলটা অ্যাসিডিক হয় তাহলে। এবার কোনটা অ্যাসিডিক? যত কম পিএইচ 4.5, তাহলে তোমাকে হোয়াই এর অ্যান্সার কি, বিকজ বি, সয়েল বি ইজ মোর অ্যাসিডিক and chalk is basic, so to neutralize the soil B we have to add chalk। এরকম পারো তো, একটু নিজে বানিয়ে করে করলেই হবে।
ভালো লাগছে? না না পড়ো না। What is the name of indicator which can be used for testing pH of solution? একই অ্যান্সার হবে, ইউনিভার্সাল ইন্ডিকেটর। Anyway, what color will universal indicator show if you add it to the following substance? Potassium hydroxide pH 12. Dark purple লেখা আছে তো? 12 এর পাশে কি লেখা আছে? চার্ট দেখে বলো। না না অ্যান্সার না, বই থেকে খুঁজে বার করো না, অ্যান্সার দেখে বলো না। 12 এর পাশে কি লেখা আছে? ডার্ক পার্পল। ঠিক আছে, হয়ে গেল। P5 হলে কি হবে? ডার্ক রেড। অরেঞ্জ ইয়েলো। 5 অরেঞ্জ ইয়েলো, অরেঞ্জ ইয়েলো। আর 2 হলে কি আছে? রেড। রেড। তো এটা ইউনিভার্সাল, ওই জন্যই আমি বললাম ইউনিভার্সাল ইন্ডিকেটরের কালার গুলো কিন্তু মুখস্থ করুন, এরকম করে কোশ্চেন গুলো দেবে। A beaker of concentrated hydrochloric acid, বোঝো কনসেন্ট্রেটেড মানে খুবই অ্যাসিডিক, যেটার পিএইচ হচ্ছে 1। সো হোয়াট কালার উইল ফুল রেঞ্জ ইউনিভার্সাল ইন্ডিকেটর টার্ন ইফ ইট ইজ অ্যাডেড টু দিস বিকার? বলছে ইউনিভার্সাল ইন্ডিকেটরের কালারটা কি হবে যদি 1 হয়? রেড হবে। ঠিক আছে, রেড হবে। এবার হয়েছে কি যে ইজ ইট এ স্ট্রং অর উইক অ্যাসিড? স্ট্রং অ্যাসিড, কারণ যত কম পিএইচ বা কালার যত রেড তার মানে তত স্ট্রং অ্যাসিড। ঠিক আছে। Two solutions X and Y are tested with universal indicator. Solution X orange হয়ে গেল আর solution Y red হয়ে গেল। তাহলে which solution is stronger acid? বলো। solution Y, কারণ ওটা red কালার হয়েছে আর red মানে strong acid. Two solution A and B have pH value 3 and 9.5. Which of them will turn litmus solution from blue to red? লিটমাস তো ব্লু থেকে রেড কখন হয়? অ্যাসিডে হয়, দেখি না? তো কোন পিএইচটা অ্যাসিড, 3 না 9.5? যত কম পিএইচ তত অ্যাসিড হয়, তাহলে বলো কোনটা কম পিএইচ? 3। তাহলে সলিউশন এ হবে অ্যানসার। এবার বলেছে যে তাহলে এই সলিউশনটাকে ফেনোলফথেলিন, ও ফেনোলফথেলিনে দিলে তো ওটা পিঙ্ক হয়ে যাবে। সরি, এন্ড হুইচ উইল টার্ন ফেনোলফথেলিন টু পিঙ্ক? বলো। ফেনোলফথেলিন কালারলেস থেকে পিঙ্ক হওয়া মানে কি? ওটা হচ্ছে বেস। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বেস? 9.5, মানে বি হচ্ছে পরের একটা অ্যানসার। কি বুঝতে পারছো তো? 16 number, two drinks P and Q gave acidic and alkaline reactions respectively. One has pH value 9 and other has pH value 3. Which drink has the pH value of 9? বলেছে পি আর কিউ কোনটা অ্যাসিডিক কোনটা অ্যালকালাইন ওটা আমরা জানি না বলেছি, মানে পি আর কিউ তোমার কাছে আননোন। ওয়ান হ্যাজ পিএইচ ভ্যালু 9 এটা বলা আছে, মানে পি এর ভ্যালু দেওয়া আছে 9 আর কিউ এর ভ্যালু দেওয়া আছে 3। ও না না না, হুইচ ড্রিঙ্ক হ্যাজ দ্য পিএইচ ভ্যালু, সরি দাঁড়াও কোশ্চেনটা একটু বুঝতে হবে। দেখে দেখে বললে দিলে তো আর হলো না, না দেখে বলো তাহলে তো বুঝবো। আচ্ছা, এখানে তোমার কোনটার নেচারটা বলা আছে? পি এর বলা আছে অ্যাসিডিক, কিউ এর বলা আছে অ্যালকালাইন। তাহলে কোনটার পিএইচ, একটার বলেছে পিএইচ 9 একটার বলেছে পিএইচ 3, তো কোনটার পিএইচ 9 হবে? পি যেটা অ্যাসিডিক না কিউ যেটা অ্যালকালাইন? কোনটার পিএইচ 9 হবে? 9 মানে কি বেশি পিএইচ, বেশি পিএইচ মানে কি অ্যালকালাইন, বেশি পিএইচ মানে কি অ্যালকালাইন, তার মানে কোনটা হলো অ্যান্সার? কিউ। কি বুঝতে পারলা? বুঝতে পারলো না? এখানে এই যে দেখো রেসপেক্টিভলি কথা দেওয়া আছে তো, রেসপেক্টিভলি মানে কি আগেরটা মানে আগেরটা, পরেরটা মানে পরেরটা। তার মানে পি আগে আছে, তার মানে পি অ্যাসিডিক,
কিউ পরে আছে আর এখানে অ্যালকালাইন পরে আছে, তো কিউ হচ্ছে অ্যালকালাইন। এবার বলেছে যে একজন শো করে 9 pH, একজন শো করে 3 pH। তো কে 9 শো করবে, পি না কিউ? তো 9 মানে কি বেশি পিএইচ, আর বেশি পিএইচ মানে কি অ্যালকালাইন। তো কোনটা এখানে অ্যালকালাইন বলো তো, অ্যালকালাইন কোনটা? কিউ, তাহলে কিউ অ্যান্সার হয়ে গেল। এবার বুঝতে পারলা? Two solution x and y has pH 4 and pH 8 respectively। আচ্ছা, এখানে আবার pH বলা আছে, x এর pH 4, y এর pH 8, which respectively থাকলেই ভাববা যে আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা। Which solution will give alkaline reaction and which acidic? Very easy, x 4 y 8, কোনটা বেশি pH বলো তো, x না y? কোনটা বেশি পিএইচ, এক্স না ওয়াই? ওয়াই। তাহলে ওয়াই যেটা বেশি পিএইচ ওটা অ্যাসিড হয় না বেস হবে? বেশি পিএইচ মানে বেস হবে। তাহলে আমাদের প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম যে অ্যালকালাইন মানে কোনটা হচ্ছে, ওয়াই হচ্ছে অ্যালকালাইন, একই না? আর কে অ্যাসিডিক, তাহলে কে শো করবে, কম যার পিএইচ, এবার কম পিএইচ কার, এক্স, তাহলে এক্স শো করবে অ্যাসিডিক। এই তো, বুঝতে পারলা কি? এগুলো কিন্তু সোজা সোজা কোশ্চেন, এগুলো কিন্তু অত কঠিন না, জাস্ট তোমাকে পিএইচ মনে রেখে অ্যাসিডিক না বেসিক এটাই খালি করতে হবে, কোশ্চেনটার মানে বুঝতে পারলেই পারে। ঠিক আছে, যাও তাহলে আজকে এই কোশ্চেন অ্যান্সার গুলো করে নিয়ে এসো, হ্যাঁ।